আমিরে জামাত ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসিরের বক্তব্য লিমিট ক্রস করেছে, রাজনীতির স্বাভাবিক হিসাব নিকাশ ক্রস করেছে। নাসিরের বক্তব্যের কঠিন জবাব দেওয়া প্রয়োজন এবং ছাত্রদলের বিরুদ্ধে এই জাতিকে ঐক্যবদ্ধ হয়ে জেগে ওঠার সময় এসেছে। এই কোচি নাসির সেটা প্রমাণ করে দিয়েছে। এদের কোনো লজ্জা শরম নাই। সারা বাংলাদেশে চাঁদাবাজি করতে যে ধোলাই খায়, পুলিশের হাতে গ্রেপ্তার হয়, নিজ দলের হাতে বহিষ্কৃত হয়, টাকা পয়সা ছাড়া এরা কোনো কমিটি দেয় না, দুই গ্রুপে কামরা কামড়ি, অথচ এরা আমিরে জামাতের সাথে বেয়াদবি করছে। আমিরে জামাতের সামনে যে কথা বলেছেন ওটা ওর আব্বা তারেক রহমান এবং খালেদা জিয়াও বলতে সাহস পান না। এই ধরনের ভাষায় সমালোচনা করেছে এই ছাত্রদলের এই কোচি নাসির। অবাক হচ্ছেন? অতএব আসুন ছাত্রদলের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলি। ছাত্রদলকে, বিশেষ করে চাঁদাবাজ যারা, তাদেরকে গণধোলাই দিতে হবে চাঁদাবাজদের। আর চাঁদাবাজকে ধরলে ছাত্রদল অটো চলে আসবে। কান টানলে যেরকম মাথা চলে আসে, চাঁদাবাজ ধরলে ওইটাই ছাত্রদল। তো দর্শক, যেখানে ছাত্রদল লজ্জায় মুখ দেখাতে পারছে না, তরুণ প্রজন্ম ট্রল করতে করতে ওদের লজ্জা শরম খেয়ে ফেলছে। কি অবস্থা! ভুইরা খাটাস, এই মোটা, চেহারা ডিসপ্লেস হয়ে গিয়েছে, দাঁতের মারি এদিক ওদিক হয়ে গিয়েছে বয়সের ভারে, দাঁত ভিতরে ঢুকে গেছে, সামনে বের হয়ে গেছে, চুল সব পাকা, এই বিশাল প্যাট, এই এখন ছাত্র দলের নেতা। এরা ক্যামেরার সামনে আসে, ওদের কোনো মান সম্মান লজ্জা শরম আছে? চট্টগ্রাম কলেজে বিভিন্ন জায়গায় ইন্টারমিডিয়েটের পড়ুয়া ছাত্ররা ঘোষণা দিচ্ছে রাজপথে নামে এই বুইরা খাটাসদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। ওরা দিনের বেলা ঢুকতে পারেনি, রাতে যায় ক্যাম্পাসে ঢুকতে। যেখানে ওদের কোনো মান সম্মান নাই, ওদের কোনো অবস্থান নাই, ওদের ছাত্রত্ব নাই, ওরা বলে যে শিবিরের সাথে কোনো ঐক্য সম্ভব না। যেখানে এই নাসিরের আব্বা তারেক রহমানের, এই নাসিররা কিন্তু এমন যে এরা এর গার্লফ্রেন্ড থাকলেও তাও তারেক রহমান নির্দেশ ছাড়া গার্লফ্রেন্ডের সাথে কথা বলে না, কিন্তু ডেট করবে না। এটা ওরাই বলে, যে কোনো কাজ করতে গেলে তারেক রহমান। আমিরে জামাত অসুস্থ হয়, তারেক রহমান নির্দেশ দেয় মির্জা ফখরুলদেরকে দেখতে যান, ফোনে কথা বলে, খালেদা জিয়া বলে। একটা মিনিমাম এই জায়গাটা কিন্তু আছে। এর মানে ঐক্য, প্রতিপক্ষ বা প্রতিযোগী হিসাবে মেনে নেয়া, হেলদি কম্পিটিশনের একটা জায়গায় কিন্তু তারেক রহমান খালেদা জিয়াও নিয়েছেন। বোঝা যায় আচার আচরণে যে রাজাকার টাজাকার যাই বলান না কেন, কিন্তু মৌলিক জায়গায় ঠিক আছে। সেখানে এই নাসির, কোচি নাসির বলে শিবিরের সাথে ঐক্য সম্ভব নয়। এর মানে এই কোচি নাসির মূলত তারেক রহমানের আকিদায় বিশ্বাস করে না, তারেক রহমান নির্দেশনায় বিশ্বাস করে না। যদিও তারেক রহমানের বাটপারি এটা আমরা জানি, কিন্তু ভিজিবলে যেটা দেখি, তারেক রহমান জামাত শিবির সবাইকে, বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আর এই নাসির বলে যে শিবিরের সাথে ঐক্য সম্ভব নয়। তাহলে আসলে উপর উপর যদি আমরা বাহ্যিক কথায় বিশ্লেষণ করি, এই নাসির তারেক রহমান নির্দেশনাই মানেন না, কারণ তারেক রহমান ঐক্যের কথা বলেন। আচ্ছা, এই তারেক রহমান বলেছেন না, আপনাদের মনে আছে? যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে ছাত্রদল এবং শিবির এক মায়ের পেটের দুই ভাই। এখন এই দুই ভাইয়ের সাথে ঐক্য কেন সম্ভব না? বাটপারি, ভারত বলেছে, তোমাদের আব্বা মোদি বলেছে সম্ভব না, এই কারণে সম্ভব না। এটা হচ্ছে আসল কথা। সারা জীবন শিবিরের সাথে একসাথে আন্দোলন করেছে, মিছিল মিটিং করেছে, হরতাল করেছে, আর এখন শিবির রাজাকার, রক কাটা। তাহলে এতদিন এটা কেন করেছে? কেন বলেন এতদিন? মানে দিস ইজ বাটপারি। দর্শক, আমিরে জামাতের সমালোচনা করা যেতেই পারে, আমরা কাউকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে চাই, এটা আমি নিজেই সমালোচনা করি। তাই আমিরে জামাত লাশের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে মৃত্যুদের সংখ্যা প্রচার করা হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না, মৃত্যুর সংখ্যা শতাধিক হতে পারে। এই প্রশ্নের সমালোচনা আমি নিজেই করেছি। কিন্তু নাসির সমালোচনা করতে যে মাথা মোটা বেয়াদবের মতো কাজ করেছেন, ওদেরকে জবাব দেওয়া প্রয়োজন। কিভাবে? যেমন আমি কি বলেছি, আমি বলেছি দেখেন, আমিরে জামাত, লাশ গুম করা সম্ভব নয়, হয়তোবা অরিজিনাল সংখ্যাটা আসতে একটু লেট হবে, কারণ যে লাশটা পুড়ে গেছে ওটা ডিএনএ প্রোফাইলে মেলানোর আগে ওটাকে লাশ হিসেবে বলা যাবে না।
এই জন্য আপনার একটু লেট হবে। কিন্তু কতজন মারা গেছে কি এগুলো একটাও মিসিং সম্ভব না। এগুলো সব কয়েকদিনের মধ্যে সব কতজন এখনো নিখোঁজ, কতজন চিকিৎসাধীন, কতজন লাশ পাওয়া গেছে, এগুলো সব বের হয়ে যাবে। একটাও সম্ভব না। এটা একটা অভিজাত এলাকা, এটা স্কুল, এটা কোনো গার্মেন্টস নয়, এটা পাবলিক প্লেস নয়। একটা সুনির্দিষ্ট জায়গায়, আবদ্ধ জায়গায় এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। এটা হচ্ছে আমিরে জামাতের বক্তব্যের জবাব আমি দিয়েছিলাম। কিন্তু নাসির কি বলেছে? বলছে যে শিবিরের বট আইডি গুলো থেকে যেভাবে গুজব ছড়ানো হয় ওইভাবে একটা দলের শীর্ষ নেতা এভাবে গুজব ছড়ায় এটা আমরা দেখিনি। অতএব ওই সচিবালয় মাইলস্টোনের যে আন্দোলনের দায় নিতে হবে জামাতের আমিরকে। কত বড় মাথা মোটার মাথা মোটা, কত বড় অপদার্থ ফালতু, অশিক্ষিতর ঘরের অশিক্ষিত, মূর্খের ঘরের মূর্খ। সচিবালয় আন্দোলনে দায় নিতে হবে আমিরে জামাতকে। আরে আমিরে জামাত এই কথা বলেছেন তার আগে সচিবালয় এই আন্দোলন হয়েছে। সচিবালয় ঢুকে ভিতরে ঢুকে যে মারামারি, এটা আমিরে জামাতের এই বক্তব্যের আগে ওই বক্তব্যের সাথে রিলেট করে। মাথা মোটা কত প্রকার হইকে। মাইলস্টোনের যে আন্দোলন, এটা আমিরে জামাত লাশ নিয়ে প্রশ্ন তোলার আগের কথা। আর আমিরে জামাত যে কমপক্ষে 100 মারা গেছে যে কথা বলেছেন, এটাকে নাসির বলছে গুজব। এই কারণে নাকি উত্তেজিত হয়, বিভ্রান্তির শিকার হয়, মানুষ আন্দোলন করছে। অথচ আন্দোলন আমিরে জামাতের এই বক্তব্যের আগে। আর দ্বিতীয় কথা হচ্ছে, জবাব পেয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে আমিরে জামাত যেভাবে প্রশ্নটা তুলেছেন যে আমি বিশ্বাস করি না, হ্যাঁ তাতে বোঝা যায় যে লাশ গুম করা হয়েছে, আমি এটার বিরোধিতা করেছি। কিন্তু কমপক্ষে 100 তো না, ওখানে 150-এর উপরে মারা গেছে। আমিরে জামাত এই জায়গাটা তো ভুল করে নেই। এর মানে আমিরে জামাতের সমালোচনা করার জায়গা থাকলেও এই মাথা মোটা অশিক্ষিত, এই পাড়ার ঘরের পাড়া এটা করতে পারে না। এই আমিরে জামাতকে গালাগালির মতো করছে। যেমন দায় নিতে হবে সচিবালয় আন্দোলন, অমুক তমুক, এগুলো দায় নিতে হবে তাকে। আরে তুই জিকির কর, তোর কথায় দায় নিবে? কিসের দায়? কে দায়ী করবে? ওটা কুত্তাও শোনে এর বক্তব্য, কেউ শোনে, কেউ পড়ে। আবার শিবিরের সাথে ঐক্য কেন সম্ভব নয়? শিবির জাতীয় সঙ্গীত মানে না। জাতীয় সঙ্গীত তোর আব্বা জিয়াউর রহমান মানে না, এটা জানোস? বেয়াদবের ঘরে বেয়াদব। জিয়াউর রহমান জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, শাহ আজিজ পরিবর্তন করতে চেয়েছে, খালেদা জিয়া এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে। এই তথ্য আছে এর কাছে। আর শিবির জাতীয় সঙ্গীত মানে না, এই কথা শিবির কোথাও বলে না। শিবির জাতীয় সঙ্গীত মানে, শিবির জাতীয় সঙ্গীত গায়, এটা হচ্ছে সত্য কথা। নাসির মিথ্যা বলেছে। আর জাতীয় সঙ্গীতের বিরোধিতা শিবিরে কেউ কেউ ব্যক্তিগতভাবে করে, সাংগঠনিকভাবে শিবির কোনোদিন জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছে কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। এটা মিথ্যা কথা। ওর 14 গোষ্ঠী মিথ্যু, এই কারণে মিথ্যা কথা বলছে। ও গুজববাজ, ও বট, ও সত্য কথা বলতেই পারে না। দেখাক পারলে শিবির কোথায় জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছে? কখনো না। কিছুদিন আগেও সেই শাহবাগের ঘটনায় বিবৃতি দিয়ে বলেছে যে আমরা কখনো জাতীয় সঙ্গীতের বিরোধিতা না, মুক্তিযুদ্ধের বিরোধিতা করি না। এ বিষয়ে আমরা কোনো বিরোধিতা করি নাই, এ বলছে এটা। আর জাতীয় সঙ্গীত কি কোরআন না হাদিস? বিরোধিতা করে। আমি তোর জাতীয় সঙ্গীতে লাথি মারি। আমি বললাম এই রঠা সঙ্গীতে আমার সোনার বাংলা, আমি তোরা ভালোবাসি, আমি জুতার নিচে পিষ্ট করি, আমি লাথি মারি, লাথি মারি, লাথি মারি। তুই কোন বাল ছিড়বি? তোর রঠা সঙ্গীত নিয়ে তুই থাক। ওই চান্দাবাজদের যেরকম পিটায়, ওই চান্দাবাজদের এখন ওই আওয়ামী ফ্যাসিস্টদের যেরকম অস্ত্র ছিল রঠা সঙ্গীত বা এগুলো, এরা এখন এই শাহবাগী হয়ে উঠেছে। শাহবাগী হয়ে ওঠার আলামত হলো যে শিবিরের সন্ত্রাস দেখতে আসলে চট্টগ্রামে আসেন না। শিবির চট্টগ্রামে বিএনপি, ছাত্রদল, যুবদল চান্দাবাজির রাস্তা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীদের সাথে নিয়ে, যার ফলে এখন কষ্টে বলছে সন্ত্রাসী। শিবির কোনো সন্ত্রাস করে না, ছাত্রদল মানে চান্দাবাজ। বিভিন্ন গোষ্ঠী এবং শক্তি রাজনীতিতে বিরাট সুযোগ নিয়ে ফেলেছে, পরিস্থিতির সুযোগ নিয়ে ফেলেছে, কাজেও লাগিয়েছে। এবং প্রফেসর ইউনূস মুহূর্তেই পরিস্থিতি ম্যানেজ করে ফেলেছেন, সবকিছু ম্যানেজ করে ঠিক করে ফেলেছেন। দর্শক, প্রফেসর ইউনূসের নিজের বক্তব্য, পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টা। হোয়াট ডাজ ইট মিন? এর মানে এই কথাটা কোথায় বলেছেন? রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার পর।
পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ধাপে ধাপে বৈঠক করছেন মাননীয় প্রধান উপদেষ্টা। প্রথমে 4টা রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন যে বাংলাদেশি দল কি 4টা, এবং 4টাকে বড় দল হিসেবে কিসের ভিত্তিতে বিবেচনা করেছে, নানান কথা। কিন্তু না, মাননীয় প্রধান উপদেষ্টা সব দলের সাথেই বৈঠক করলেন। গুরুত্বপূর্ণ উল্লেখ করার মতো সব দলের সাথেই বৈঠক করেছেন। এখানে যদিও এখানেও প্রশ্ন উঠছে যে এনসিপি কে কিসের ভিত্তিতে গুরুত্বপূর্ণ দল হিসাবে দাওয়াত দেওয়া হলো, তাদের তো নিবন্ধন নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা আমি মনে করি অবান্তর প্রশ্ন গণ অধিকার পরিষদের। কারণ এনসিপির যে সামাজিক মর্যাদা, তাদের যে সোশ্যাল তাসির, এটা অন্য বিএনপি, জামাত এদের পরেই তাদের অবস্থান। তাদের যে ফিগারস গুলো রয়েছে, হাসনাত, সার্জিস, নাহিদরা, এরা আইকনিক ফিগার। এদের একটা ফেসবুক পোস্টে বাংলাদেশে তোলপাড় হয়ে যায়, অথবা আপনি অনিবার্য বাস্তবতা এড়াতে পারেন না। এরা যেহেতু গণ অভ্যুত্থানের ফলে প্রতিষ্ঠিত, গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল, তারুণ্যভিত্তিক দল, অতএব এই দলকে আপনি ছোট করতে পারবেন না, এটা বলে লাভ নেই। হোয়াট এভার, মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন পরাজিত শক্তি ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। অলরেডি ষড়যন্ত্র কিছুটা করেছে। তাহলে কি বোঝালো সরকার? এই যে সচিবালয়ের ভিতর ঢুকে আন্দোলন, মাইলস্টোনে বাড়াবাড়ি, এবং স্পষ্ট অনেক অডিও ফাঁস হয়েছে, ভিডিও ফাঁস হয়েছে, অনেক ছাত্রলীগ গ্রেপ্তার হয়েছে, যারা এই আন্দোলনের মধ্যে ঢুকে স্যাবোটাজ করতে চেয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। দর্শক, এগুলো সব তাদের কাজ, বা তারা এখানে ঢুকেছে। কাজটা মূলত শিক্ষার্থীদের, কিন্তু তারা ওখানে ঢুকে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে, সরকারকে অস্থিতিশীল করা বা বেকায়দায় ফেরার চেষ্টা করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক করে এবং বিষয়টা বুঝতে পেরে পুলিশও পদক্ষেপ নিয়েছে, অনেক ছাত্রলীগ গ্রেপ্তার হয়েছে, এবং সব রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার তাদের ঐক্যের কথা জানিয়ে দিয়েছে। এর মধ্য দিয়ে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ম্যানেজড হয়ে গেল। আমাদের কাছে সব তথ্য আছে। ছাত্রলীগ দেশব্যাপী সেই সচিবালয় উত্তাল আন্দোলনকে কেন্দ্র করে মাঠে নামার পরিকল্পনা করেছিল এবং দেশব্যাপী নির্দেশনা দিয়েছিল সব জায়গায় রাস্তাঘাট অবরোধ করো, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ, মানে যে কোনো একটা ইস্যু, এটাকে কাজে লাগাও। কিন্তু রাতেই তাদের পরিকল্পনা ছিল। কিন্তু সেই রাতেই বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং পুলিশের কার্যকর অ্যাকশনের পর এগুলো সব ঠান্ডা হয়ে গেছে। তার পরের দিন আরো 13টা দলের সাথে, 13 দল ও জোটের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর বাকিটা ঠান্ডা হয়ে গেছে। এবং এখান থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ পিছু হটেছে যে না, আমরা সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলনকে পুঁজি করে বিশৃঙ্খলা করতে চেয়েছি সেটা সম্ভব হচ্ছে না, যে যেখানে আছো পালাও। এটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগের সর্বশেষ স্ট্যান্স। এভাবেই আওয়ামী লীগ, ছাত্রলীগ বাংলাদেশে কোনো দিন কোথাও কোনো ইস্যুকে কেন্দ্র করে দাঁড়াতে পারবে না, তাদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। দাঁড়াতে গেলেই তাদের হাত পা কোমর ভেঙে দেওয়া হবে। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী জঙ্গি সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ। তারা চাইবে, তবে মনে রাখতে হবে যে বেশি দিন চাইবে না। কিছুদিন পর তারা এই চেষ্টাই করবে না, আরো 1-2 বছর এই চেষ্টা করবে। 1-2 বছর পর দেখবেন যে একদম হোপলেস হয়ে যাবে, যে না, আর কখনো আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। যখন দেখবেন যে ট্রাইব্যুনালে কয়েকটা মামলা রায় হয়েছে, হাসিনা এমনি ন্যাচারালি শেষ, হাসিনা আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা, বয়স, বাস্তবতা কিছুই নেই। এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হবেন, 10 বছর, 12 বছর। কেউ ফাঁসির আসামিতে পরিণত হবেন, কেউ ফাঁসির কাস্টে ঝুলবেন। বিশেষ করে আনিসুল হকের ফাঁসি হতে পারে সরাসরি। এরপরে আওয়ামী লীগ পুরোপুরি হতাশ হয়ে যাবে যে না, আর কখনো আমাদের পক্ষে ফিরে আসা সম্ভব নয়, শেষ, ছেড়ে দিলাম।
আর ছাত্রলীগ বা অন্যান্য এগুলো কালের বিবর্তনে বিভিন্ন রাজনৈতিক দলের পরিকল্পনায় বিভিন্ন দলে যোগদান করবে। যেমন একটা অংশ যোগদান করবে এনসিপিতে, এনসিপিতেই আওয়ামী লীগের সিংহভাগ যোগদান করবে বলে আমি বিশ্বাস করি। যারা ধর্মীয় চেতনা লালন করেন তারা জামাত ইসলামীতে যোগদান করবেন, কেউ চরমনাই পীরের মুরিদ হবেন, কেউ বিএনপি করবেন। বিশেষ করে যারা চাঁদাবাজি করতে চান, আগের মতো লুটপাট করতে চান, তারা বিএনপি করবে। যদিও বিএনপি শেষ হয়ে যাবে ওই চাঁদাবাজি লুটপাট চালিয়ে যেতে গেলে, পারবে না। এই হচ্ছে বাস্তবতা। তো এখন এই যে দেখছেন যে মাঝে মাঝে আওয়ামী লীগ একটু নাড়াচাড়া দিয়ে ওঠে, আর প্রফেসর ইউনূস সবাইকে ডেকে মুহূর্তের মধ্যে সবকিছু ম্যানেজ করে ফেলেন, এটাই বেশি দিন লাগবে না। এক পর্যায়ে ওরা আর মাঠে নামার চেষ্টাই করবে না। জুলাইয়ের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরো দৃশ্যমান করা দরকার, তা না হলে এটাকে তারা সুযোগ মনে করছে। হ্যাঁ, রাইট। বিএনপি জামাতের মধ্যে তো প্রচন্ড ফাটাফাটি চলছে, কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে পাশাপাশি ডাক্তার তাহের, হামিদুর রহমান আজাদ, মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দাঁড়ালেন, দেখলেন না? মানে এই জায়গাটা ঠিক আছে। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। বৈঠকে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। জুলাই অভ্যুত্থান 1 বছর আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে অতীতে স্মরণ করা। এখন মনে করতে পারেন যে 1 বছর যেতে না যেতে এত কিছু, তাহলে সামনে কি যেন হয় না। এই 1 বছরের বা প্রথম 1-1.5 বছরেই যা করা করবে, তারপরে কয়েকটা রায় হলে আওয়ামী লীগ তো এমনিতে নিষিদ্ধ। তারপরে দেখবেন যে আগামী নির্বাচন হলে ওই দলে দলে আওয়ামী লীগ অন্য দলে যোগদান করবে, এমনিতেই এদের লাফালাফি বন্ধ হয়ে যাবে, এরা লোকই পাবে না। কিছু মামলার রায় হোক, আর শুধু ট্রাইব্যুনালের রায় হবে না, এই যে থানায় থানায় শত শত মামলা হয়েছে, এগুলো বিচারে উঠবে, এগুলোর চার্জশিট দেওয়ার প্রক্রিয়া চলছে। এরপরে দেখবেন এদের সব লম্ফজম্প একদম ঠান্ডা হয়ে গেছে। অতএব 1 বছর যেতে না যেতেই যে অঘটন ঘটানোর চেষ্টা করছে, এগুলো সবকিছু ম্যানেজড হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য সুখবর।